মামুন ছোটবেলা থেকে খুব চালাক, অনেক চালাক, কিন্তু তার একটা স্বভাব খারাপ আছে, এটাকে আমি বইলা দিব নাকি এটা বলবো। লায়লা কিন্তু বারবার তার ওড়নার আঁচল দিয়ে আপনার ঘামটা মুছে দিচ্ছে, তো সেই মুহূর্তে আপনার ফিলিংসটা মানে মামুন ভাই লায়লাকে বিয়েই করে, তাই বৌমা হিসেবে মেনে নেবেন আপনি? ওটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি জোড়া মিলায়। আমি আমার দেশের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি, আর আমার কোন জায়গায় আমার ভাগ্যতে ছিল মামুনের আগের দিকে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার প্রিন্স মামুনকে ফাঁসিয়ে দিলেন লায়লা, কিন্তু কেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে লায়লাকে নিয়ে মুখ খুললেন প্রিন্স মামুনের মা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আচ্ছা, আমি খুবই বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া একটা কথা বলতেছে শক্তিশালী মাধ্যম, খুব শক্তিশালী, যেটা বলেছেন প্ল্যাটফর্ম, যেটা দিয়ে মানুষ বুঝতে পারবে কোনটা রাইট কোনটা রং। সোশ্যাল মিডিয়া আপনাদের সংবাদের মাধ্যমে এবং আপনাদের সঠিক উপস্থাপনের মাধ্যমে যে কোনো মুভমেন্ট করা সম্ভব, যে কোনো কিছু করা সম্ভব। আমি বিশ্বাস করি যে আপনারা সবসময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সবসময় তুলে ধরবেন। আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি, যেটা ছিল আমার লাইভ, যেদিন 12 ডিসেম্বর 2023 সালে প্রিন্স মামুন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন, হত্যা চেষ্টা করেছেন, এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন। ওদের কথা আমি এখন নাই বলছি। আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি, সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে, কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে, বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ পরায়ণ না হয়ে, আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে, সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত 6 মাস থেকে। আমি যে ফুটেজ গুলো দেখিয়েছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের, আমারটা ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ, যেটা ছিল 2017 সাল থেকে বা 18 সাল থেকে। রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন, নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারলো। দিয়াবাড়ির ঘটনা দেখেছেন, যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে। মামুনের উচ্ছৃঙ্খল লাইফ দেখেছেন, যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল, যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে। সে এই সাহসটা কোথায় পেয়েছে? তাকে কখনো কেউ শাসন করেনি। প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে, তাকে কেউ তার পরিবার থেকে বলেন, তার সমাজ থেকে বলেন, বা তার বন্ধু বান্ধব থেকে বলেন, বা তার অভিভাবকদের থেকে বলেন, তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না, এটা সামাজিক জিনিস না, বা এটা কারোর জন্য ভালো না, এটা তোমার জন্য ভালো না। আমি যে মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না। আমার একমাত্র উদ্দেশ্য মামলাটা, যে আমি এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক। সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে, এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ। আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই, সে কারাগারে ঢুকে বসে থাকুক, না, এই ধরনের কিছু না। কিন্তু আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন 12 তারিখে, সেটা ছিল চতুর্থবার, 4 টাইমস, যে এত সিভিয়ার হয়ে গেছে। নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে থাকে, হ্যাঁ, সেটা করেও। ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা, মানুষকে মারা, যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন। একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে, বন্ধু বলেন, ফ্যান বলেন, যাই বলেন, গায়ে হাত তুলেছে। তো আমার গায়ে হাত তুলেছে, মানুষের বাইরের মানুষের গায়ে হাত তুলেছে, বন্ধুর গায়ে হাত তুলেছে, রকিব বলল রকিবের গায়ে হাত তোলা হয়েছে। তো তার মানে তার এটা অভ্যাস, এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই। তার মা বাবা বলেন, তার পরিবার বলেন, বা তার শিক্ষক শিক্ষিকা বলেন, কেউ তাকে চেঞ্জ করে নাই। ও এত বড় হয়ে গেছে, 2017 থেকে এখন হচ্ছে 2024, এই ক বছরে ওকে কেউ শিখায়নি।
এবং যতবার, যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র্যাব ধরে নিয়ে গেছিল, আপনারা জানেন হয়তো, এবং মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো, সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল, এবং সেখানেও মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বারবার মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে, সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন, আমি তো ছাড়া পাবো, একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই, এটা তো আমার কোনো শাস্তি হচ্ছে না। আমি তো বুঝতে পারছি না, তাকে তো বুঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছো, এটা ঠিক না। অনেক রকম ক্রাইম হতে পারে, কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন? এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন? ও মদ খেতে যাবে, মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল। ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম? অনেক আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল, কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চড়থাপ্পড় মেরেছে। চড়থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন। তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি, আমি তো ভালো কিছু করতে মানা করিনি। এবং এর আগের 3 বারের ঘটনাতেও একই হয়েছে, সে আমার মুখে মেরেছে। একটা মানুষকে মুখে কখন মারে? যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক, ওর এই চেহারাটা যেন, ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক, ও আমাকে বারবার মুখে আঘাত করেছে। প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে মেরেছে। এটা আপনাদের কি মনে হয় কেন করছে সে? কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আপনারা বলতে পারেন যে এটা তো তোমার দোষ, তুমি 3 বারের বার কেন বললা? হ্যাঁ, 3 বারের বারে কেন বললা? আমি যখন লাইভে আসছি লোকে বলছে এটা নিয়ে আবার লাইভ আসতে হয়, এটা সেটা। হ্যাঁ, এটা নিয়ে আবার আমি কি সিচুয়েশনে ছিলাম, একটা মানুষ যদি ওই আপনারা কেউ যদি ইভেন ছিনতাইকারীরও কাছে পড়েন, পাল্লায় পড়েন, ওই মুহূর্তটায় যে আপনাদের কি ধরনের কাটে, এটা কিন্তু আমি দূর থেকে বসে বলতে পারবো না। একটা মানুষকে হত্যার চেষ্টা করা মানে কত ভয়াবহ একটা ব্যাপার। ওই রাতে কি হয়েছিল সেই বর্ণনা আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি। আরো আছে। প্রথমবার মারপিটের ঘটনায় আমি ওর পরিবার বর্গকে জানিয়েছি, পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারে মারপিটের ঘটনাটা হয়েছে। দ্বিতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি, তারা আমলেই নেয়নি। ঠিক আছে, এই 3 বার যেহেতু তারা আমলেই নেয়নি, চতুর্থবার সে আরো বেপরোয়া হয়ে গিয়েছিল। মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল, পরের বার সে মাথায় হিট করেছে, আমাকে রাস্তায় ফেলে দিয়েছে, আমার গাড়ি আমার করে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল। যেই পরিপ্রেক্ষিতে আমি 999-এ কল করি, 999-এর কল রেকর্ড দেখিয়ে বোঝা যাবে। এবং তারা অলমোস্ট সারাটাক্ষণ আমার সাথে ফোনে ছিল, থানা আমার সাথে ফোনে ছিল। এই মামলাটা মিথ্যা মামলা না, এই মামলাটা মিথ্যা মামলা না। সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই মহামান্য আদালত তাকে তলব করেছিল। এই প্রসঙ্গগুলো পরে আসছে। তো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা মামুনকে কিছু বলতে না পারার কারণে, মামুনকে কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে। যাকে পাবে, যখন তার মন মতো না হবে, তার চাহিদা পূরণ না হবে, সে মারবে, সে ফিজিক্যাল অ্যাসল্ট করবে। মামুন ভাই লায়লাকে বিয়েই করে, তাই বৌমা হিসেবে মেনে নেবেন আপনি? ওটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি জোড়া মিলায়। আমার দেশের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি, আর আমার কোনো জায়গায় আমার ভাগ্যতে ছিল আমি শরীয়তপুর আয়া হাজির হয়েছি। তো লায়লার যদি ভাগ্য থাকে, নসিবে থাকে, অবশ্যই হইব। আর ভাগ্য না থাকলে তুমি আমি এই এলাকার সবাই যদি আয়া খিচ্চা ধরে পারবো না, ওই ভাগ্যের উপরে নির্ভর করা। যদি হয় আমার ছেলে আমি ফেলাইতে পারবো না, আমার বউ আমি ফেলাইতে পারবো না, আমি তো মা। যদি লায়লাকে বিয়ে করে মামুন, তো সেই হিসেবে আপনি তাকে মেনে নেবেন? না, লায়লারে মামুন বিয়া করবো এটা তুমি বাবলা, মানে এটা লায়লার আর মামুনের ব্যক্তিগত ব্যাপার। এটা তুমি আমি এটা লিয়ে কানাকাশা করে লাভ নাই। লায়লারে মামুন বিয়া করে না করে এটা মামুনের আর লায়লার ব্যাপার। মামুন যারে নিয়ে খুশি থাকবো, আমিও খুশি। এটাই সংসার করে খাইবো মামুন, আমি সংসার করবো না। আমি ক্ষণিকের আইছি,
আমি হলাম ক্ষণিকের মেহমান, আমি আইজ আছি কাল নাই, দুনিয়া হয়েছে অগ, আমি কি করতে আর বাধা দিমু? আমার কোনো বাধা বলতে নাই। মামুনের 3টা ভাই বোন প্রতিবন্ধী, এগো খাওয়ায়, মা বাবারে খাওয়ায়, ফুল আত্মীয় স্বজন যত মেহমান অতীত যা যায় সবাইরে খাওয়ায় মামুন। আর মামুনের লিগা মামুনে 5টা টাকা যদি রাস্তায় টোকায় পায়, মামুনে আপদে খরচ করে না, ওই টাকাটা আমাদের পিছে খরচ করে। তো দোয়া করি তোমরা সবাই মামুনের পাশে থাকো, কারণ মামুন আজকালের যুগে একটা প্রতিবন্ধী যার বড় আছে সে কিন্তু 5 জনের কাছে হাত বাড়ায়, কিন্তু মামুন নিজে অর্জন করিয়া প্রতিবন্ধী ভাই বোনকে লেখাপড়া করাইতেছে, প্রতিবন্ধী ভাই বোনকে খাওয়াইতেছে। তুমি আমার বাসায় গেছো, দেখে আইছো। এবং আমরা একটা জিনিস উল্লেখ করবেন, সেটা হলো যে আপনাকেও দেখেছি অনেক দুস্থ মানুষকে আপনি হেল্প করেন, সাহায্য করেন, এবং আপনার ওই শিক্ষাটাই মামুন মূলত পেয়েছে, মানে এই ব্যাপারটা। আমি মামুনের এরকম শিক্ষা দেই নই, আমি ছোটতে কইছি যাই তোরা শালা কইব হ্যাঁ বাইকে আইসা পড়বি। আর মানুষের সমালোচনা করা ভালো না, ওগুলা হচ্ছে অধপথের মূলে দাঁড়ায়। আজকে মামুন যদি খারাপ কিছু করে সব অন্যজনের ভালো করে, আল্লাহ কিন্তু আল্লাহর তরফ থেকে ভালো করব। কেননা ছেলেরা যদি খারাপ কিছু করে দেয় তারে বোঝানোর চেষ্টা করতে হইব যে তুমি এই পর্যায়ে যাও না, এই পর্যায়ে করো না, এটা করো, ভালো সাজেশন দিতে হইব। তাহলে মামুন আরো ভালোর দিকে উপর দিকে দাফে দাফে উঠবো। আর আজকে যদি মামুন যদি ভালো জায়গায় যায়, যাওয়ার পরে তোমরা যদি সমালোচনা করো, তোমরা যদি খারাপ ভাবো, তত মামুন করবো কি আরে শালার আমি যতই ভালো করি, যতই ভালো করার চেষ্টা করি, তত পাবলিক আমার খারাপই কয়। তা মামুনের আমি বলছি পাবলিক যতই খারাপ হোক হোক, তোর তুই কানও দিবি না, মনও দিবি না, তুই সৎ পথে থাকবি, সৎ রুজি করবি। এবং এই সততা নিয়ে কিন্তু আজ মামুন একটা বড় পর্যায়ে গেল। এই সততা নিয়ে আল্লাহর রহমতে আমিও ছিলাম, আর আমার ছেলে মেয়েও আমি করাইছি। আজকে অনেকেই কয় মামুনের মা লুবি। আমার এই দেহ থাকতে কারো বিন্দু পরিমাণ আমি খাই নই, আর কারো বিন্দু পরিমাণ কিছু করি নই। আমার লুবি গো কোনো কিছু আয় জানা, ওর আল্লাহ দেখছে। সত্যের নাও 7 বার ডুবে 7 বার বাসে, অসতের নাও যদি একবার ডুবে যায় তো কখনো বাসে না। সৎ পথে আছি, আমার ছেলে আল্লাহর রহমতে সৎ পথেই যাবে। এবং সবশেষে মামুনের অনেক ভক্তরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মা হিসেবে? ওরে আল্লাহ, আমি তো ভক্ত, ওরে কে ভক্ত, ওরে ভাই, ওরে ভক্ত না, ওরে মামুনের ভাই, আমার ছেলে। আমি তো কই মামুন আমার সৎ ছেলে, ওরে আমার সব আপনজন। এই যে যেগুলো রাস্তায় দেখছি আনতে পারি না দেখিয়া, এগুলো সব আমার আপনজন ছেলে মেয়ে, আমার সবগুলো। আমি শুরুতে বলি আমি মামুন আমার সৎ ছেলে। অনেকেই বলে যে লায়লা এবং মামুনের সাথে সম্পর্ক আছে, বা সম্পর্কের ব্যাপারটা নিয়ে যদি আপনি বলবেন। না, আমি ওগুলো বলতে চাই না, আমি ওগুলো বলতে চাই না বাবা, ওগুলো ওদের ব্যাপার, ওরা বুঝবো। ওগুলো নিয়ে আমরা কানাঘাসা করা কোনো লাভ নাই। আমরা বেশ আছি। লায়লা ডাক দিব, আন্টি কেমন আছেন? ভালো আছি। আপনাকে কি বলে ডাকে? আমার আন্টি বলে ডাকে। আচ্ছা, একটা প্রশ্ন, মামুন ছোটবেলা থেকে খুব চালাক, অনেক চালাক, কিন্তু তার একটা স্বভাব খারাপ আছে, এটাকে আমি বইলা দিব নাকি এটা বলবো? বন্ধু হিসেবে আপনি কিন্তু বলতে পারেন। বলবো, মামুন প্রথম থেকেই অনেক পরিশ্রম করছে। সে একটা আদর্শ মায়ের সন্তান। কিছু শুনছেন, সে ছোটবেলা থেকেই তার ফ্যামিলির পাশে দাঁড়াইছে। আমার মনে হয় এত অল্প বয়সে একটা ফ্যামিলিতে 5টা মেম্বার চালানো কিন্তু এত ইজিলি একটা ম্যাটার না, তাই না? সে যখন 17 বছর হবে, যখন লাইকি করতো, তখন থেকে তার ফ্যামিলি পালতো। তাহলে চিন্তা করুন, এই 17 বয়সের এরকম মনে হয় হাতে গোনা কম সেলিব্রিটি আছে যারা 17 বছর বয়সে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারেনি। সে তার নিজের ক্যারিয়ার বাদ দিয়ে, নিজের দিকে না তাকিয়ে তার ফ্যামিলির কাছে যা ভরণ পোষণ আছে সে সব দিত। বুঝতে পারছেন? তাই এই দিকটা আমি মনে করুন মামুন সেরা। আপনি বলতেছেন যে লায়লার কারণে প্রিন্স মামুন। একটা কথা বলতে কি, গোল্ড যদি 7 হাত মাটির তলায় রাইখা দেন, সে গোল্ড। সে জন্মের পর থেকে গোল্ড ছিল, এখনো গোল্ড আছে। আর আমার ফ্রেন্ড বলে কথা, ও ছোটবেলা থেকেই ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, যার মধ্যে সব ট্যালেন্ট আছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে লায়লা, হ্যাঁ লায়লা অনেক তাকে অনেক হেল্প করেছে, তাকে উৎসাহিত করেছে। তার যখন লায়লা লাইফে আসছে তখন আরেকটু ইমপ্রুভ হয়েছে, তার কথাবার্তার স্টাইল, লাইফ স্টাইল অনেক ভালো হয়েছে, এটা আমি মানবো। মামুন ছোটবেলা থেকে খুব চালাক, অনেক চালাক,
আর দুষ্টও বলে, কিন্তু বেমান না, বেদ্যপও না। একটা আছে না দুষ্ট টাইপের লোক, বাট সে বেদ্যপ না, কিন্তু তার একটা স্বভাব খারাপ আছে, এটাকে আমি বইলা দিব নাকি এটা বলবো? বন্ধু হিসেবে আপনি কিন্তু বলতে পারেন। বলবো ওর প্রচুর কিপটা, হেভি কিপটা। ওর সাথে যদি কোথাও যাই, ওর মানি ব্যাগে টাকা থাকলেও মানি ব্যাগটা বের করে না। তা আমি মানে কই মামুন বিল দে, তুই তো আমার থেকে বেশি টাকা ইনকাম করো। কই দোস্ত মানি ব্যাগ নিয়ে আসি না, অথচ ওর প্যান্টের এখান দিয়ে মানি ব্যাগের ছাপ দেখা যায়। আমি কই থাক কিছু বলুন না, কিন্তু যখন আমার ওর প্রয়োজন হবে বা ওর পানি তৃষ্ণা ধরছে বা ইয়া করবো, আমাদের ফ্রেন্ডস আঙ্কেল রাইখা ও করে কি চিপা জায়গা, চিপাই গিয়ে একটা কোক আনে বা একটা ড্রিঙ্কস আনে, খাইয়া ফেলে। হাতে নাতে একদিন ধরছে পুরো মানি ব্যাগটা নিয়ে এসে পড়ছি ওর, পুরো 4 দিনের মতো। দোস্ত এটার ভিতরে আমার মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড হাতে পায়ে ধরে। আর কখনো তোর সাথে আমি কিপটামি দেখাবো, আমার সাথে না। তুই ক যে কারোর সাথে তুই কিপটামি করবি না। যাই হোক না, ও কিপটামি করেই তো আজকে এই সেলুনটা দিতে পারলো, নাহলে তো যদি ভরপুর টাকা ভাঙতো বা হচ্ছে বারে যাইতো বা মেয়ের নেশা যদি থাকতো তার, তাহলে কিন্তু সে মামুন আজকে এই পর্যন্ত আসতে পারতো না। এই যে আপনাদের যে লাইফটা বা আপনাদের যে ফ্যান ফলোয়ার, আপনাদের যে অ্যাপিয়ারেন্স, আপনাদের এই যে সাজগোজ এবং নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্ট করা, এই বিষয়গুলো থেকেও কিন্তু অনেকে আপনাদের উপর আকর্ষণ করে। এই যে ফ্যাশনেবল আপনাদের জীবনটা, এটা অনেকটা ব্যয়বহুল অনেক দিক থেকে। অনেকে চায় যে এইভাবে ফলো করতে, কিন্তু সে এরকম ভাবে খরচও করতে পারবে না। আসলে এটাকে কোনোভাবে তাদের উপর বিরূপ কোনো প্রভাব, খারাপ কোনো প্রভাব ফেলছে কিনা? আমি বলি আপনাকে, আমার আগের ভিডিওগুলো ছাড়া 2018 মানে ছাড়া এই পর্যন্ত আমি যে জামা কাপড় পরেছি আমার, হ্যাঁ ঠিক আছে। তো আপনি বললেন যে আমাদের পোশাক আশাক বা ব্যয়বহুল বিলাসিতা কিনা। অ্যাকচুয়ালি আমি যে শার্টটা, যে টি শার্টটা পরেছি, সেটার দাম হলো আপনারা আশ্চর্য পেয়ে যাবেন। এটার দাম মাত্র 150 টাকা। এটার দাম 150 টাকা, আর পিছনে এটা হচ্ছে 250 টাকা। ঠিক আছে, আমি নর্মালি ভাবে বেঁচে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ প্রত্যেকটি মানুষকে ভাই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই এই চিন্তা ভাবনা করে আমি নিজের জন্য কম খরচ করি, কিন্তু আমার মা বাবা ফ্যামিলি ভাই বোনের জন্য আমি তাদের ইচ্ছা পূরণ করি আকাশের চাঁদ ছাড়া। এটা আপনার দিকটা বললেন, আপনাদের জগতে এরকম আরো অনেকে আছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে অনেকে যেহেতু আছে, এটা তার একান্ত পার্সোনালি ম্যাটার। তো কারো পার্সোনালি জীবন নিয়ে, লাইফস্টাইল নিয়ে আমি মন্তব্য করি। বলেন, আপনি তাকে বলেন না, ওকে, ভক্তদেরকে বলেন আসলে আপনাদের কোন বিষয়গুলো তাদের নেওয়া উচিত, বা যারা সমর্থন এই ব্যাপারগুলো নিয়ে তারা ওইভাবে করে যেন পরিবারে অশান্তি না করে, ব্যাপারটা তাই। আসলে হচ্ছে কি ব্যাপারটা, আগে আপনাদের আমার যারা ফলোয়ার্স আছে তাদেরকে বলবো যে আপনারা পরিশ্রমী হবে। কখনো পরিশ্রমী ব্যক্তি সবসময় সাকসেস হবে। তা আলহামদুলিল্লাহ দেখেন, আমি যেই ছেলেটা কিনা ফুটপাতে টিকটক করতাম ছিঁড়া প্যান্ট পরে, চুল কালার করে, আমি কিন্তু নিজেকে চেঞ্জ করেছি। আর মাত্র 6 মাস আছে প্রপারলি ভাবে অ্যাডভোকেট হতে। তখন মানুষ বুঝতে পারবে যে আমার যারা ফলোয়ার্স আছে তারা মনে করে যে না, যারা সেলিব্রিটি তারা অনেক দামি দামি পোশাক পরে। দামি দামি পোশাক পরলে কিন্তু ভাই সেলিব্রিটি হয় না। এই যে দেখেন, আমি কিন্তু মাত্র 150 টাকা দামের একটা টি শার্ট পরেছি, আর 250 টাকা দামের একটা ইয়া পরেছি। তো এখন অনেকে বলবে যে তুই তো অনেক টাকা ইনকাম করস, তো দামি জিনিস পরস না কেন? আসলে কি, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির সকল চাহিদা ফিল আপ করি। আর আমার ফ্যামিলি আমার থেকে শুধু একটা জিনিসই চায়, বাবা তোর থেকে আমরা ইনকাম চাই না, তুই যেই দিন প্রপারলি একজন আইনজীবী হয়ে আমার সামনে আসতে পারবি, তাহলে ওই দিন আমরা সার্থক তোরে জন্ম দিয়ে। আমার মা বাবা এটা বলেছে, আপনারা দোয়া করবেন। আর মাত্র 6 মাস আছে আমার অ্যাডভোকেট হতে, ইনশাল্লাহ আমি অ্যাডভোকেট হয়ে দেখিয়ে দিব। আর আপনারাও বলবেন এক সময় যে এই টিকটকার একজন আইনজীবী হইলো কিভাবে। একটা জিনিসই আমার থেকে শিক্ষা নেন, সেটা হচ্ছে পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। যে যাই করুক না কেন, আপনাদের মনের ভিতরে পরিশ্রম রাখবেন, কনফিডেন্স রাখবেন মনের ভিতরে, তাহলে সফলতা আপনাদের নিকটে। এবং আপনার আশেপাশে যারা থাকবে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব, ওইগুলা দেখবেন যখন আপনি সফলতা অর্জন করতে নিবেন, তারা পিছন দিয়ে আপনার হ্যাত ছিঁড়িয়ে নিচে নামিয়ে ফেলবে। এই কথাটা মাথায় রাখবেন। আরেকটা কথা বলি, ক্ষতি কিন্তু দূরের মানুষরা করে না, ক্ষতি ইভেন আমিও কিন্তু দেখেছি ক্ষতি কাছের মানুষরাই করে। যখন দেখতেছি আমি ফেসবুকে অনেক ফলোয়ার্স হয়ে যায়, আমার কিছু ভাই ব্রাদার যারা আমরা সবসময় একসাথে থাকতাম, তারাও কিন্তু আমার শত্রু হয়ে গেছে। এখন রাস্তায় তারা আমাকে দেখলে বলে, এখনো বলে, মানে বিভিন্ন ধরনের কথা বলে, হোক সেটা সেন্ডি, হোক সেটা টিকটকার বা বন্ড বলে। তা আমি মাঝে মাঝে ভাবি যে আমার যতটুকু রেপুটেশন অর্জন করেছি আল্লাহর রহমতে, একটু হলো 1%, আমার মনে হয় তাদের ওই অতটুকু অ্যাবিলিটি নাই। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কোনটা, আর জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? এই দুটো এক কথায় কোনো ডেসক্রিপশনে যাবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে চুলের কালার করে।
ঠিক আছে, বিকজ হচ্ছে আমার বাবা একজন কলেজের শিক্ষক। তো বাবাকে প্রায় বলতো যে আপনি একজন শিক্ষক হয়ে আপনার ছেলে কেন টিকটক করে, তাও আবার চুল কালার করে, সিরা প্যান্ট পরে, আপনার কাছে তো যায় না, আপনি কি কোনো শাসন করতেন না? তখন টিনেজার বয়স ছিল আমাদের, 22 বছর চলতো এরকম আমার বয়স। তো তখন বাবা বুঝাইতো, আমি বুঝতাম না, বাসা ছেড়ে চলে যেতাম। বাসায় আসলে বাবা কখনো আমার সাথে 6 মাস কথা বলে না, আমার বাবা 6 মাস কথা বলে না। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তবে আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।